জনমত তৈরি আর সেবামূলক কাজে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। জামায়াতকে একতরফা মাঠ ছাড়তে নারাজ নেতাকর্মীরা। এই মাসের শেষে জোরদার হবে নির্বাচনীমুখী কর্মকাণ্ড। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে সেফ এক্সিট প্রসঙ্গ টেনেছে এনসিপি। মত বিশ্লেষকদের বললেন ক্ষোভ আর অবিশ্বাস থেকেই বাড়ছে দূরত্ব। রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। হবিগঞ্জের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে প্রভাবশালী সিন্ডিকেট লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু। হুমকিতে পরিবেশ প্রকৃতি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তফসিল ঘোষণার প্রায় 1.5 মাস বাকি থাকতেই ধীরে ধীরে গণসংযোগ আর সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াচ্ছে বিএনপি। ছোট ছোট দলে ভাগ হয়ে নারী সদস্যরা যাচ্ছেন ভোটারদের ঘরে ঘরে। পুরুষদের কাজে লাগানো হচ্ছে সেবামূলক কর্মকাণ্ড আর মানুষের নানা সমস্যা সমাধানে। এতে জামায়াতের একতরফা প্রচারণা ঠেকানোর পাশাপাশি রাজপথে শক্ত অবস্থান নিশ্চিত হবে বলে মনে করেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি মাসের 3য় সপ্তাহ থেকে সারা দেশে আরও জোরদার হবে ধানের শীষের নির্বাচনী কর্মকাণ্ড। আরেফিন শাকিলের প্রতিবেদন। দলের পক্ষে ভোট চেয়ে কয়েকদিন ধরে রাজধানীর নানা এলাকায় সরব জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ছোট ছোট টিমে ভাগ হয়ে পুরোপুরি নির্বাচনী আমেজে রাজধানীর পল্লবী রূপনগরের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন তারা। তুলে দিচ্ছেন বিএনপির 31 দফার লিফলেট। কিন্তু নির্বাচনের এখনো তফসিলি হয়নি। তবুও কেন গণসংযোগে বিএনপি নেতারা জানালেন, তারা এতদিন চুপ থাকলেও বসে নেই জামায়াত। দলটির মহিলা কর্মীরা কেন্দ্রভিত্তিক প্রচারে নামেন আরও কয়েক মাস আগে। মূলত সেই একতরফা প্রচার ঠেকাতেই বিএনপিও নারী সম্পৃক্ত গণসংযোগ আর 14 অক্টোবর থেকে জেলাভিত্তিক সেমিনার করার উদ্যোগ নেয়। কেন্দ্রভিত্তিক এলাকাগুলো নির্ধারণ করে আমরা 3 জন করে, একজন দলনেতা 2 জন কর্মী নিয়ে এক এক দিন এক এক এলাকার প্রত্যেকটা লাইন, মানে আমাদের প্রত্যেকটা লাইন অনুযায়ী আমরা ডোর টু ডোর যাচ্ছি। আমরা যে আশানুরূপ সাড়া পাচ্ছি যে তাদের একটাই কথা যে ভোট হবে, আমরা ভোট দিতে পারবো। এছাড়া পুরুষ সদস্যদের সেবামূলক কাজে যুক্ত করেছে বিএনপি। উত্তরা 15 নম্বর সেক্টরের এই লেক ছিল এতদিন 3 কিলোমিটারের নর্দমা। স্থানীয়দের কাছে যা ছিল রীতিমতো অভিশাপ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাদ দিয়ে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেন মহাসচিব মির্জা ফখরুল। সেই ডাকে স্থানীয় একজন প্রার্থী ও তার সমর্থকরা কয়েক সপ্তাহের বিরামহীন পরিশ্রমে প্রাণ ফিরিয়ে আনেন মৃতপ্রায় লেকটির। মুক্ত করেন 2 পারের অবৈধ দখল। ওয়াকওয়ে ব্যবহারের উপযোগী করা হয়, যা প্রশংসিত হয় স্থানীয়দের মাঝে। তারেক রহমান ইতিবাচক রাজনীতির যে সূচনা উনি করেছেন বা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তার একটি ছোট্ট নমুনা এটা। এবং মানুষ আমাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা রাখে যে আমরা ভোট চাইলে অবশ্যই আমরা ভোটে সারা পাবো ইনশাল্লাহ। এমন কর্মকাণ্ড বিএনপির নতুন না হলেও প্রতিপক্ষের কৌশল বিবেচনায় তা ফের জোরদার করতে চায় দলটি। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারিত্ব আর অভ্যন্তরীণ কোন্দলে চরম ভাবমূর্তি সংকটে পড়ে বিএনপি। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগে তাই ভোটারদের মন জয়ে মনোযোগ বিএনপির। এই মাস থেকেই আমাদের সকল কর্মকাণ্ড নির্বাচনমুখী, জনসংযোগ এবং প্রচারণা ব্যাপকভাবে শুরু হবে। বা প্রতিদ্বন্দ্বী পক্ষ কি আচরণ করে সেটা দেখেই আমাদের কৌশল নির্ধারণ করতে হয়। এগুলো কোনোটাই চ্যালেঞ্জ নয়, এগুলো হচ্ছে কৌশলের পাল্টা কৌশল।
চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত বিএনপির। এরপরই দেশে ফেরার কথা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আর তাই তফসিলের আগেই সারা দেশে ধানের শীষের পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতির আলোচনা এখন সেফ এক্সিট প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতেই উপদেষ্টাদের বিরুদ্ধে এই প্রসঙ্গ তুলেছেন এনসিপি নেতারা, এমনটা মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে সরকারের প্রতি হয়তো ক্ষোভ বা অবিশ্বাসের জন্ম নিয়েছে ছাত্র নেতৃত্বের, কিন্তু সব দলের সমর্থনে গঠিত সরকারের মধ্য থেকে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরই তা পরিষ্কার করা উচিত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিট প্রসঙ্গ আসে 2008 সালের শেষ দিকে। ১/১১ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ ও তৎকালীন সেনাপ্রধান মইনু আহমদ যুক্তরাষ্ট্রে পাড়ি দিলে এই শব্দালঙ্কারের সূচনা হয়। বলা হয়ে থাকে, বিতর্কিত ভূমিকার পরেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট দেয়। 17 বছর পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একই আদলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আরও একবার এসেছে সেফ এক্সিট প্রসঙ্গ। আর এই অভিযোগ করেছেন খোদ নাহিদ ইসলাম, তরুণদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের পর যিনি এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে নিজেই জড়িত ছিলেন। তার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, ভাবছে যে এই সরকার শেষ পর্যন্ত তাদের ট্র্যাকে নাই, তারা তাদের দলটাকে গুছাইতে পারলো না, সংগঠিত করতে পারলো না। এটা এক ধরনের হতাশা থেকেও হতে পারে। নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির আরেক নেতা সার্জিস আলম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারকে চাপে রাখতে এনসিপি এমন কৌশল নিতে পারে। যারা যারা 5 আগস্টের শক্তি তারাই এখন মূল স্টেক হোল্ডার, সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু কম। এই অবস্থায় রাজনীতিতে নিজেকে সার্ভাইভ করানোর জন্য তাদেরকে নানাভাবে টিকে থাকতে হয়। টিকে থাকার জন্যই তারা নানান সময় নানান ইস্যু সামনে নিয়ে আসেন। এটাও ঠিক যে এই সরকার যখন চলে যাবে তখন স্বাভাবিকভাবেই সরকারের অধিকাংশ লোকই বাংলাদেশে না থাকার সম্ভাবনা বেশি। খোদ ইউনূস সাহেবও হয়তো চলে যেতে পারেন। তবে সেফ এক্সিট প্রসঙ্গ এখন আর শুধু সরকার এবং এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, ঢালাও মন্তব্য নয়, কারা এক্সিট চায় তা পরিষ্কার করতে হবে নাহিদ ইসলামকেই। যদি আপনার কাছে মনে হয় কেউ অপরাধ করে থেকেছে এবং এই অপরাধের ব্যাপারে আপনার কাছে অকট্ট প্রমাণ থাকে, তাহলে তো আপনি তাকে এখনই বিচারের মুখোমুখি করতে পারেন। আপনি সেফ এক্সিট পর্যন্ত অপেক্ষা করছেন কেন? এই সরকার তো কোনো অপরাধীকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, কোনো অপরাধীকে রক্ষা করার জন্য তো এই সরকার গঠন হয়নি। এটা তো তথাকথিত সরকারের মতো না। এখন এই মুহূর্তে সেফ এক্সিটের প্রমাণ কি? শেখ হাসিনাকে ফোন কল করা, তো সেই রেকর্ড তো বের করা দরকার। বের করলে তাকে তো ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার। ছাত্র জনতা ও সব রাজনৈতিক দলের সমর্থনেই গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সেফ এক্সিট তাই অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, এমন মন্তব্যে উপদেষ্টাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে, বিভক্তি সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। সেফ এক্সিট সরকারের এমনি আছে, কারণ এই সরকার একটা গণবৈধতার মধ্যে আছে, তাকে ছাড়া পরবর্তী সরকারের বৈধতা নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে দেশে ফিরলেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। ঢাকায় পৌঁছে দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান তিনি। আটক অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচারের কথাও জানান শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এই মানবাধিকার কর্মী। অবশেষে দেশে ফিরতে সক্ষম হলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বিমানবন্দরে অবতরণের পর বন্ধু, স্বজন, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন শহীদুল আলম। কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি। বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ।
বিমানবন্দরে জানান, আটক অবস্থায় মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি। তবে গাজাবাসীর কষ্টের তুলনায় তা তুচ্ছই মনে করছেন এই মানবাধিকার কর্মী। এই যাত্রায় অংশ নিতে পেরে গর্বিত তিনি। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার। গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় শহীদুল আলমের কণ্ঠে। বিশ্ববাসীকেও জানালেন আহ্বান। বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। ফ্লোটিলায় অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন শহীদুল আলম। বলেন, সবচেয়ে দুঃখ পেয়েছেন যখন ইসরায়েলি সেনারা বাংলাদেশের পাসপোর্ট ছুঁড়ে ফেলেছিল। শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসাস জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নৃশংসতা বন্ধ ও মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙতেই গাজায় গিয়েছিলেন তারা। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান তিনি। সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ দেশে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরের শিবচরে 2 বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কত্তিপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গা যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি বাস। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে ধাক্কা দেয় সেলফি পরিবহনের আরও একটি বাস। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যান চালক। আহত হয় 2 বাসের অন্তত 10 যাত্রী। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান সিলিকা বালু। ড্রেজার মেশিন সহ নানা উপায়ে দিনে রাতে চলছে উত্তোলন। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ ও প্রকৃতি, হুমকির মুখে আশপাশের বসতিও। অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক বালু সিন্ডিকেট। নিয়মিত অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। পাহাড়ি ছড়া থেকে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনে রাতে চলছে সিলিকা বালু লুট। অবস্থা আরও নাজুক পানছড়ি এলাকার। বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছনছ পুরো অঞ্চল। ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে। হুমকির মুখে আশপাশের পরিবেশ। দিকে বালু তুলি দিকে ভাঙ্গে, আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব। আমরা বাড়িঘর মনে আর থাকতো না। একদিকে জোয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তেছে, ভাঙিয়ে পড়ে তো দিতে বালু তুলতে আছে, দেখি ভাঙিয়া দিয়ে যাইতেছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই সরাটা। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেওয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার। এরা সিন্ডিকেট আরো বড়, আর ডাক দিলে ওই এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। চন্ডি, সাতচুরি যে বালুগুলো, এগুলো তো সাদা বালু এবং দামি বালু। আমরা গাং থেকে যে বালুটা উত্তোলন হয় এটার চেয়ে অনেক দামে বিক্রি করা হয় এটা, কিন্তু বর্তমানে এটাই লুট হইতেছে বেশি। দিনে খুবই কম দেখা যাইতেছে, রাতে 10-12টা গাড়ি নিয়ে 1 ঘন্টার ভিতরে 10-12টা গাড়ি নিয়ে যায়। তে লস হইতেছে তো সরকারের, জনগণের। বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কয়েকটা মেশিনও ধ্বংস করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। খুঁজে বের করা হয় অভিযুক্তদের। তাদের দাবি বালু লুটের সাথে জড়িত নয় কোনোভাবেই। আমি তো বালু লুট তুলি না, বুঝছি না। আগে খোয়ারি আনছিলাম, বুঝছি 2-3 বছর খোয়ারি চালাইছি, তুলছি। ওকে তো আমি বালু লুট তুলি, মামলা আমার উপরে পড়ে। এই পর্যন্ত তো খালি মামলা দিতেছে। এর আগে হয়েছে 4-5টা, অঙ্ক হয়েছে, নতুন করে হয়েছে একটা। আলহামদুলিল্লাহ, ও মাহফুজ বসিরের ভাই
এরা যে অভিযান আর্মি দিয়েছে তোমার 5 জন ধরে নিয়ে নেই আর্মি। অভিযানেও বালু লুট বন্ধ হচ্ছে না বলছেন ইউএনও। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যদি ইজারার আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। স্থানীয়রা বলছে চক্রের হুতা চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা গেলে বন্ধ হবে না বালু লুটপাট। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই সেখানে। সেখানে আমার সহকর্মী শাকিল হাসান আছেন, তিনি সেখানকার খবরাখবর জানাবেন আমাদের বিস্তারিত। ছোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক, ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যিনি সবার কাছে এমআইসি স্যার নামেই পরিচিত ছিলেন এবং এই এসএমআই স্যারকে স্মরণ করার জন্য তার শিক্ষার্থী, তার সহকর্মী, বন্ধু, স্বজন, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্যিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং তিনি এমন একজন শিক্ষক, যে শিক্ষকের অগণিত শিক্ষার্থী সারা বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন এবং এই এসএমআই স্যারকে স্মরণ করার জন্য তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসছেন। আপনি জানেন যে মঞ্জুরুল ইসলাম স্যার গত 3 অক্টোবর তিনি কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টের একটি ব্লক ধরা পড়ে। পরে তার অস্ত্রোপচারের মাধ্যমে তার রিং পরানো হয়। এরপর তার অবস্থা ক্রমশ অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে পাঠানো হয়। তারপরে 2 দিনের মাথায় তার লাইফ সাপোর্ট থেকে তাকে বের করে আনা হয় অবস্থার একটু উন্নতি হওয়ার পর। কিন্তু তার পরপরই গত রোববার নাগাদ তাকে আবারও লাইফ সাপোর্টে রাখা হয় এবং গতকাল শুক্রবার বিকেল 5টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা এবং তাকে মৃত ঘোষণা করেন। তখনই আমরা হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে তার স্বজনরা এসেছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এসেছিলেন। তিনি তখন বলেছেন যে আমরা এই সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে যে হারালাম, শুধু একজন শিক্ষাবিদ, শিক্ষকই নন, তিনি একজন দারুণ ছোট গল্পকার, একজন প্রবন্ধকার, একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যের তিনি যার স্বাক্ষর রেখেছেন তার অনবদ্য লেখনের মধ্য দিয়ে তাকে আমরা হারালাম এবং এটি কখনোই পূরণ হবার নয়। জি শাকিল, একজন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি আমরা। দর্শক, চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। আমি শুধু এভাবে শুরু করতে চাই যে নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। শোনা হচ্ছে না? তাহলে কি বসে বলবো? এখন ঠিক আছে, এখন শোনা যায়? This is a technological betrayal. Technology sometimes betrays. এই জন্য এটা হয়। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, আপনারা টের পাচ্ছেন। সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো আজকের এই কর্মশালা। সারা দেশব্যাপী তো বিভিন্ন জায়গায় কর্মশালা হচ্ছে, অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। আমি নিজেই বিভিন্ন বিভাগীয় শহরে সফর করেছি, বিভিন্ন রিজিয়ন সফর করেছি। আমাদের 10টা রিজনের মধ্যে আর বাকি আছে, চিটাগাং ছাড়া ফরিদপুর বাকি আছে, বরিশাল বাকি আছে। 8টা শেষ করেছি আমি, বাকিগুলোও শেষ করবো ইনশাল্লাহ।
সবার সাথে দেখা সাক্ষাৎ হয় ও অভিজ্ঞতা বিনিময় হয়। আজকে কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আপনারা জানেন, এখানে বক্তারা বলেছেন। আমরা যখন প্রশিক্ষণ দেই আমাদের একটা নেচার হচ্ছে, আমাদের সাধারণভাবে আর কি, যে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ করি। গাজার যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে একজন, আহত আরও 2 জন। হিজবুল্লাহ পরিচালিত আল মানা টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজ। জানায় দক্ষিণাঞ্চলীয় সিডনের আল নাজারিয়া এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর আস্তানা টার্গেট করে হয়েছে অভিযান। অভিযোগ, লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিল, আর সে লক্ষ্যেই জড়ো করছিল প্রয়োজনীয় সরঞ্জামও। যদিও হিজবুল্লাহর দাবি, বুলডোজার ও এক্সকেভেটর বিক্রির একটি প্রদর্শনী চলছিল সেখানে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সংলগ্ন সড়কটিও। লেবাননের যুদ্ধবিরতি কার্যকরে গত নভেম্বরে হিজবুল্লাহর সাথে চুক্তির পরও বহুবার শর্ত ভঙ্গ করেছে তেল আবিব। গাজায় জরুরি ত্রাণ পৌঁছাতে প্রস্তুত WFP ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর মাত্র 2টি প্রধান সড়কে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব। দীর্ঘ 2 বছরের যুদ্ধের কারণে খাদ্যসহ জরুরি সরঞ্জামের সংকট চলছে উপত্যকা জুড়ে। মৃত্যু ঝুঁকিতে রয়েছে বহু শিশু। এই পরিস্থিতিতে যত বেশি সম্ভব প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে এক মুঠো খাবারের জন্য গাজাবাসীর এমন করুণ আকুতি দেখেছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সাহায্যে এগিয়ে এলেও তাতে প্রতিনিয়ত বাধা দিয়েছে ইসরায়েল। এতে খাবারের চরম সংকটে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে পুরো উপত্যকায়। ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর নতুন আশার সঞ্চার হয়েছে গাজা উপত্যকায়। কঙ্কালসার দুর্বল শরীরেই তাই আনন্দে মেতেছে গাজাবাসী। শর্তানুযায়ী উপত্যকার প্রধান 2টি সড়কে দৈনিক গড়ে 600টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেবে নেতানিয়াহু প্রশাসন। খাদ্য, চিকিৎসা সরঞ্জাম আর জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছাবে কোনো বাধা ছাড়াই। পরিবর্তিত পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ পাঠাতে প্রস্তুত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা। আগামী 60 দিনে গাজায় ত্রাণ কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাগুলো। আমরা প্রস্তুত, চাইলে আগামীকালই দিনে 600 ট্রাক পাঠাতে পারি। তবে অনুমোদন ও প্রবেশাধিকারের বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রবেশের অনুমতি পেলে ন্যূনতম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবো বলে আশাবাদী আমরা। প্রস্তুত রয়েছে ইউনিসেফও। যুদ্ধ কবলিত গাজায় বহু শিশুর জীবন এখনও ঝুঁকিতে। তাই জরুরি ভিত্তিতে খাবার আর চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে অতি দ্রুত সকল প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গাজায় নবজাতক সহ শিশু মৃত্যুর হার ব্যাপক হারে বেড়ে গেছে, কারণ দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলকে যত বেশি সম্ভব প্রবেশপথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে। ইউনিসেফের তথ্যমতে তীব্র অপুষ্টির শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে গাজার কমপক্ষে 50,000 শিশু। না খেয়ে কিংবা একবেলা খেয়ে দিন পার করছেন অন্তত 5 লাখ গাজাবাসী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রাশিয়ার ভয়াবহ হামলায় অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের কয়েক লাখ বসতবাড়ি ও স্থাপনা। শুক্রবার দেশটির একাধিক জ্বালানি স্থাপনায় আক্রমণ করে মস্কো। এ সময় রাজধানী কিয়েভ সহ 9টি অঞ্চলের 10 লাখের বেশি পরিবার হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। দেখা দেয় পানির সংকটও, অচল হয়ে পড়ে পরিবহন সেবা। হামলায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছে শিশুসহ কমপক্ষে 20 জন। শুক্রবারে বোমাবর্ষণ ইউক্রেনের রাশিয়ার চালানো সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি বলে দাবি কিয়েভের। দেশটির বেসরকারি জ্বালানি সংস্থা ডিটেক জানিয়েছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় 5.5 লাখ ব্যবহারকারী ফিরে পেয়েছে বিদ্যুৎ সংযোগ।